আমার ফোন নাম্বারটা হলো 01713। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আছে সাইফুর স্যার। সাইফুর স্যার যদি হিস্ট্রি বলতে হয় এটা করতে অনেক লম্বা সময় লাগবে, বাট ইন শর্টে যদি বলি আমাদের সবার স্বপ্ন যেটা থাকে, উনি বুয়েট থেকে অনার্স পাস করেছেন, এরপরে মনোবুশি স্কলারশিপ নিয়ে জাপানে যে এমবিএ পাস করেছেন, এন্ড দেন ঢাকা ইউনিভার্সিটির আইবি এর ফ্যাকাল্টি হিসেবে তিনি ছিলেন, এন্ড দেন সব ছেড়ে সাইফুর। সো হিসাবে আমি যদি আইবি তে ছিলাম, উনি আমার স্যার অনেক আগে থেকে। আরো একটা ইন্টারেস্টিং পরিচয়, আমি যখন এইচএসসি তে ছিলাম, আমি যেখানে কোচিং করতাম, স্যারের অবশ্য মনে নাই, বাট আমি গতদিন স্যারকে জানালাম যে একদিন তিনিও আমার একটা স্পেশাল ক্লাস নিয়েছিলেন, 10 ক্লাসে যে 11 আমার এইচএসসি ছিল। সো তারপরে আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো স্যারের কাছে কিছু ইন্টারেস্টিং ট্রিক, টিপ এন্ড হ্যাক নিব অ্যাবাউট ইংলিশ এন্ড ক্যারিয়ার। বিকজ আই গেস আমরা সবাই জানি স্যার জিম্যাট এর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস টপ স্কোরার্স। সো ইংলিশ নিয়ে তার সারাদিনের বিচরণ, তার অফিস আমি দেখছি পুরো বই খাতা ছড়ানো থাকে, বাসায় বই খাতা ছড়ানো থাকে। তো স্যারের যদি একটু জ্ঞানের কিছু আইডিয়া আমাদেরকে দিতেন তাহলে খুবই ভালো হয়। একটু জিম্যাট নিয়ে একটু শর্টকাটে বলে দিই। জিম্যাটটা বাংলাদেশে খুব অপরিচিত হয়ে গেছে, মানে এখন না মানে বাংলাদেশি ইংলিশটা এখন এত দুর্বল হয়ে গেছে। সবাই এখন আইএলটিএস চিনে, আইএলটিএস করে বিদেশ যাওয়া যায়, কিন্তু আসলে জিম্যাটটা ওয়ার্ল্ডের একটা টাফেস্ট পরীক্ষা ইংলিশে, ওইটার জন্যই স্কলারশিপ। এবং তোমরা বাংলাদেশের সবাই তো বিদেশে যেতে চাই, মানে তুমি যদি ইংলিশের পিছনে উঠে পড়ে লাগো, আইএলটিএস, আইএলটিএস, টোফেল, জিআরই, জিম্যাট তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এটাই অ্যাবসলিউটলি। স্যার আমরা একদম শুরু থেকে আসি, যেহেতু স্যার আমাদের মেজরিটি স্টুডেন্টরা দেখবে। আমি ফার্স্ট একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, এখানে সবার অনেক প্রশ্ন থাকে, কিছু কনফিউশন থাকে, সেগুলো হচ্ছে সাবজেক্ট চয়েস। আমি যেমন আমার মনে আছে ক্লাস 9 এ যখন সাবজেক্ট চয়েস করলাম, সবাই সায়েন্সে, আমিও সায়েন্সে। শুনছি যে ভালো ছাত্ররা সায়েন্সে পড়ে, আমি ভালো ছাত্র হয়ে যাচ্ছি, আমিও সায়েন্সে পড়লাম। বাট আবার এইচএসসি এর পরে কিন্তু আমি আবার আইবিতে ঢুকলাম, এন্ড দেখলাম যে বিজনেসের প্রসপেক্ট এখন আরো বেশি। আমি আবার দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সায়েন্সের সব ফ্রেন্ড চান্স পায়নি, বাট আমার আর্টস এর যত ফ্রেন্ড ছিল, কমার্সের যত ফ্রেন্ড ছিল, ওরা সবাই আবার ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, এখন অনেক ভালো জায়গায় আছে। সো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে স্যার কি কি জিনিস মাথায় রাখা উচিত? ওইটাই যে মানে এই যে আমরা কিন্তু মানে একটা বাংলাদেশের হুজুর গার্জিয়ান আর স্টুডেন্টের মধ্যে ভালো ছাত্র, মেধা ভালো, সায়েন্স, ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার, যেন দুনিয়াতে এই দুইটাই। আসলে যে তুমি তোমার দৃষ্টিকোণটা আরো করো, আরো বড় করো, যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও বহু লাইন আছে। এবং ওই জন্য সবচেয়ে সহজ যেটা, যে এমন একটা জিনিস বেছে নেয়া, যে চুজ ওয়ার্ক ইউ লাভ, এমন একটা ক্যারিয়ার বেছে নেয়া, কাজ বেছে নেয়া যেই কাজটা আমার ভালো লাগে। যেমন উদাহরণস্বরূপ রান্না বান্না, আমাদের দেশে রান্না বান্না কেউ ভালো পারে, ধরুন একটা ছেলে, সে মেয়েরা তো ভালো পারে, সে ছেলে যদি মাকে যে বলে মা আমি শেফ হতে চাই, কেন এই যে র্যাডিসন হোটেল, এই হোটেল ইন্টারমানের হোটেলের শেফরা তারা কিন্তু মাসে 5-7 লাখ টাকা বেতন পান, কয়জন মা রাজি হবে? অথচ ইউরোপ আমেরিকাতে এটা কিন্তু একটা ভালো ক্যারিয়ার। যেটা বলতে চাচ্ছি, তোমার রান্না ভালো লাগলে তুই রান্নাকে যদি ক্যারিয়ার, যে টমি মিয়া, উনিও তো লন্ডনে ছিলেন বিখ্যাত টমি মিয়া, তো রান্নাটাও একটা ক্যারিয়ার। এটাই আমি বলতে চাচ্ছি, তোমার দৃষ্টিকোণটাকে একটু বড় করো, দেখবে যে তোমার সামনে শুধু সংকীর্ণ না লাগে। এখন তো যেমন ভর্তি পরীক্ষার কোচিং চলতেছে, সেই মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয় 80-90 হাজার, অথচ আলটিমেটলি টোটাল প্রাইভেট আর সরকারি মিলে সিট কিন্তু 8-9 হাজার, প্রায় মানে 70,000ই মনের মতো কোথাও চান্স পায় না, কলেজে হতাশ। এই জন্য একটু খোঁজ খবর নিয়ে আগাও, তাইলে আগানোটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যে একটা নাম্বার নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে সায়েন্সে, একটা হলো যে ম্যাট্রিক পরীক্ষার এইবার এসএসসি তে, এগুলো কিন্তু সবই পেপার পত্রিকা থেকে নেয়া, আমি কোনো গোপন তথ্য না। এসএসসি তে জিপিএ 5 পেয়েছে সারা বাংলাদেশে কম বেশি 90,000, কমার্সে মাত্র 2,000, আর আর্টসে মাত্র কম বেশি 1400-1500, তাই 90,000 সায়েন্সে, সবাই ডাক্তার হলে ইঞ্জিনিয়ার। কিন্তু আসলে সিট আছে কয়টা, এটা একটু খোঁজ নাও। এই সিটগুলি নিয়ে খোঁজ নিয়ে দেখবো যে আসলে আলটিমেটলি এদের বেশিরভাগই 60,000 জনই মনের মতো কোন পাবলিক মেডিকেল বা ভার্সিটি বা বুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং কোথাও হবে না। আলটিমেটলি তখন এরাই পরে যে হতাশায় ভুগতেছে। এই জন্য বারবার বলতেছি, এই সংখ্যাগুলো নিয়ে খোঁজ নাও। এবং আমি বলি যে এটা মানে আর্টস পড়ে, আজকে কিন্তু বাংলাদেশের চাকরির বাজারে সবচেয়ে একটা দামি চাকরি হলো বিসিএস, সরকারি চাকরি, আমলা, বিসিএস নিয়ে আমলা হয়, ফরেন কালার হয়, এটার কিন্তু একটা বড় অংশ যাচ্ছে যারা আগে থেকে বুঝে শুনে আগায়, তারা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনার চাপ কম, ইংলিশে সময় দেয়, তারা কিন্তু
খুব নিরবিচ্ছিন্ন ভাবে ধীরে ধীরে এগিয়ে তারা বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে। এবং আরেকটি ধরিয়ে দেই, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর কম্পিটিশন, চেষ্টা অবশ্যই করো, হওয়ার পরও কিন্তু আবার একটা হতাশা শুরু হয়। দেখা যায় যে আমার বন্ধু আর্টসে ছিল, সে এখন ইউএনও, আর আমি তার আন্ডারে ডাক্তারগিরি করি। এটা কিন্তু তুমি এখন হয়তো বুঝতেছো না, পরে বুঝবা। হ্যাঁ, এই জন্য একটু তোমার চাচা মামা খালুর সাথে আলাপ করো, শুধু মানে ওই পঙ্গপালের মতো একদিকে দৌড় দিলে এই জন্যই মানে আসলে খোঁজ খবর নিয়ে আগানো। আর সবকিছুতেই সহজ করে দিবে ইংলিশের দক্ষতা। স্যার যেটা বললো যে এটা স্ট্যাটসটা যদি আমি রিপিট করি, 90,000 এ প্লাস পাচ্ছে সায়েন্স থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্সের সিট আছে হলো এ ইউনিটে 1600 আর ডি ইউনিটে আরো 1000, ধরে রাখি 2600। 90,000 বাট সিট আছে মাত্র 2,500। আবার কমার্স থেকে ঢাকা ইউনিভার্সিটি আছে 1000, 1200, কিন্তু এ প্লাস পায় কিন্তু অনেক কম, 2-3,000। সেখানে কিন্তু পার্সেন্টেজটা অনেক বেটার। আবার আর্টসটা আরো ইন্টারেস্টিং, আর্টস থেকে এ প্লাস পেয়েছে 1400, ঢাকা ইউনিভার্সিটির সিটি আছে হলো প্রায় 2,000। তার মানে এই তুমি যদি আর্টস বা কমার্স থেকে ভালো রেজাল্ট করো, তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তার মানে ক্লাস 9 এ শুধুমাত্র সায়েন্সে পড়লাম বলে আমার জীবন ঠিক হয়ে গেল তা কিন্তু না। ইনফ্যাক্ট এ প্লাস পাওয়ার পরে যে তোমার লাইফ সেট তা কিন্তু না, উল্টো কম্পিটিশনটা অনেক হায়ার। এটাই সবাই মনে করে সায়েন্সে ঢুকলে অনেক বেশি জায়গা আছে, কতটা ঠিক জায়গা অনেক বেশি, কিন্তু জায়গা বেশি চিন্তা করে আরো এত বেশি ঢুকতেছে সবই মেধাবীরা, ফলে আলটিমেটলি কম্পিটিশন অনেক বেশি হয়ে যায়, মানে মানে এইটার সুযোগটা কমে যায়। এক্স্যাক্টলি। এবং এটার প্রমাণ তুমি পাবা, তুমি জাস্ট তোমার 2-4-5 বছর 7 বছর আগে যারা এলাকার বড় ভাই, তোমার এলাকা মহল্লার অথবা তোমার চাচাতো মামাতো ভাই বোনের খোঁজ নাও, দেখবা যে অনেকেই যারা আগে সায়েন্সে পড়ছিলেন, হ্যাঁ, অনেকেই ডাক্তারি চান্স চেষ্টা করে। এবং আমি তো ফোন পাই, আমার ফোন নাম্বার আমি সব জায়গায় দেই যে স্যার বাবা আমাকে খুশি করার জন্য 2বার মেডিকেল ট্রাই, যেহেতু 2বার মেডিকেল ট্রাই করা যায়, পরে এখন স্থানীয় ভাওয়াল কলেজে আমি ইতিহাস পড়তেছি বা ফিজিক্স পড়তেছি। হ্যাঁ, অথচ তার সাথে যে আর্টসের বন্ধু যাদেরকে সে খোটা মারত, সে কিন্তু হয়তো পড়তেছে জাহাঙ্গীরনগর জগন্নাথ। এবং মনের একটা হতাশ এই রয়ে যায় যে আমি তো বন্ধু, যে লেখক হুমায়ুন আহমেদ স্যার, মরহুম হুমায়ুন আহমেদ স্যার, উনি কিন্তু তোমাদের হয়তো অনেকে জানা নাই, উনি প্রথমে ছিলেন কেমিস্ট্রির পিএইচডি করছেন আমেরিকাতে, যে তারপরে ঢাকা ভার্সিটির কেমিস্ট্রির প্রফেসর। পরে তারপরে উনি দেখলেন যে লেখালেখি, নাটক ইত্যাদি উনার মানে এটা তার ভালো লাগতেছে, ফলে আলটিমেটলি এই লাইনে সময় দেওয়ার জন্যই উনি চাকরি মানে প্রফেসর কেমিস্ট্রি পড়ানো ছিল এই লাইনে। আমিও কিন্তু ওই যে ইংলিশ লাইনে আসছি, দেখলাম যে আমার ওই ইঞ্জিনিয়ারিং, তারপরে এমবিএ করলাম, এমবিএ বিবিএমবিএ পড়ানো হচ্ছে, বাট ইংলিশ নিয়ে কাজ করতে এটা আরো ভালো লাগে। তখন আমি দেখলাম যে না, এই লাইনে তো এখন ওইটাই। তুমি অনেক সময় আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করে যে স্যার কোনটা ভালো লাগে বুঝতেছি না, আমার কয়েকটা জিনিস ভালো লাগে বা বুঝতেছি না, এটার উত্তর হলো হ্যাঁ, আমিও কিন্তু বুঝি নাই যে আমার ইংলিশ ভালো লাগে, কিন্তু যখন আমি ঢাকা ভাষার টিচার হওয়ার পরে ইংলিশ পড়াতে পড়াতে টের পেলাম ইংলিশ ভালো লাগে, তখন ছেড়ে দিলাম। তো ওইটাই, এটা সবার জীবনে একটা টাইম আসে কোন দিকে যাব, তখন আসলে এটা বেছে নিতে পারলে অনেক কিছু সহজ হয়ে যায় ক্যারিয়ার করা। আর যতদিন যেই ক্যারিয়ারেই থাকো, যে সাপোজ একজন ট্রাক ড্রাইভার, উনি যদি এটা মন দিয়ে না করে তাহলে মানুষ মারবে। তুমি যেই পেশাতেই থাকো, যেই অফিসেই থাকো, যেখানেই থাকো, হয়তো টিউশনই করতেছো এখন তুমি ছাত্র জীবনে, ওইটা একটু মন দিয়ে করো। অনেক সময় কি আমরা অনেকেও এসে বলে যে ওনার একটা চাকরি হয়েছে, কোনো কাজ করা লাগে না, আমি ফাঁকি মানে সারাদিন দিলা। একটা ছুরিকে ফালায় রাখলে ছুরি কি হয়ে যায়, জং ধরে যায়, মানে ধবধবে সাদা থাকে। তো টিচাররা ওই যে 1 সেকেন্ডে 0 দিয়ে তার খাতা থেকে 20 টাকা 50 টাকা হয়ে যায়। আইবি যেহেতু এগুলা সব পরীক্ষাগুলো আইবি কোয়েশ্চেন করে আর আইবিতে হয়, সাইবার স্টুডেন্টদের কিন্তু ইনভিজিলেশনের জন্য পাঠায়। আমরা অনেক সময় যাইতাম ইনভিজিলেশনের জন্য, লোকজন পরীক্ষা দিচ্ছে, দেখতাম যে 5-7 মিনিট চলে গেছে, খাতায় কিচ্ছু লিখে নাই, তাকায় আছে হা করে, অথচ এরা কিন্তু সবাই গ্রাজুয়েট। তখন অবাক হচ্ছে যে ইংলিশের এত খারাপ অবস্থা বাংলাদেশে। আরেকটা জিনিস আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি প্রচলিত হচ্ছে গ্রামারের রুল মুখস্থ করা, শর্টকাট মুখস্থ করা, তারপরে কবিতায় কবিতায় ছড়ায় ছড়ায় মুখস্থ করা। তারপরে আমি আরো একটা প্র্যাকটিস দেখি যে যেমন ফেসবুকে আমি বলতে যে ফেসবুকে কয়েকদিন আমি পেলাম, ওটা ওগুলোতে খুব লাইকও পড়ে। মানে এটা ছিল যে ভার্ব হলো হাঁটাহুটা, প্রোনাউন হলো বদলি খাতা, তারপরে অ্যাডজেক্টিভ হলো রকম সকম, এইভাবে 10-12 লাইনের কবিতা। হ্যাঁ, যে পার্টস অফ স্পিচ বাঙালি শিখতেছে, ভার্ব হলো হাঁটাহুটা, প্রোনাউন হলো বদলি খাতা। পাবলিকও মনে করে এগুলো যে চলতি বাংলা, চটুল বাংলা যেটা বলে, এটা খুব খায়। আরে আমি শিখে ফেললাম এটা টেকনিক, পার্টস অফ স্পিচ। আসলে
পরীক্ষার হলে এটা ইট উইল হেল্প হিম, ইট ওন্ট হেল্প হিম এট অল। Right. কোনো ভাবে এই কবিতা দিয়ে তুমি কি সলভ করবে? আর কবিতাতে কোনো মতে এ প্লাসটা পাইলো ওইটা- লাইফে কখনো ইউজ করতে পারবে না। পারবে না, এগেন হ্যাঁ। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট না কিন্তু ভাই, বুঝো ব্যাপারটা। টার্গেট হলো কমিউনিকেট করা, এ প্লাস পাওয়া না। কারণ এ প্লাস পরে পাস করে বের হইলো, পরে অ্যাডমিশনে যে ধরা খাইতে হবে, আইএলটিএস এ ধরা খাইতে হবে, এসএটি ধরা খাইতে হবে। এমনকি ওটার পরে সাপোজ যে ঢাকাবাসীতে পড়তেছে, হ্যাঁ খোদ ঢাকাবাসী, এমনকি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, আমি তো অনেকে তো আমার সাথে যোগাযোগ করে, স্যার ঢাকায় পড়তেছি, পাঠ্য বই তো ইংলিশে, পড়ে বুঝতেছি না। ও হ্যাঁ, গত right. বছর আমি রাজশাহীর একটা ঘটনা, ওরাই বললো, স্যার একটা ছেলে আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস চান্স পেয়েছে, যা সে 1 মাস পড়ছিল, পরে ভর্তি ক্যান্সেল করে ঘরে চলে ঘরে ফেরত গেছে। কেন? সে কিচ্ছু বুঝতেছে না। এর চেয়ে আর দুঃখজনক হয়? হ্যাঁ, যে ওই জন্য তোমরাও যারা চান্স পাচ্ছ, এখন যারা ভার্সিটি পড়তেছে, সবাই যে মনে মনে শান্তিতে আছে তা না। বিশেষ করে সাবজেক্ট ঢোকার পরে যেটা কি হয়, ওই যে হয়তো ইকোনমিক্স, এটা কিন্তু আসলে একটা ভালো সাবজেক্ট, কিন্তু খেয়াল রাখতে হবে এটা ভালো, কিন্তু এটাতে কিন্তু অঙ্ক আছে, গ্রাফ আছে, বহু Right. কিছু। ইকোনমিক্স যেহেতু আর্টসের সাবজেক্ট, তো অনেক ছেলে পেলে ঢুকে খাবি খাইতে খাইতে এমন হয়েছে থার্ড ইয়ারে যে পরে ঢাকাবাসী দিয়ে ড্রপ দিয়ে, বের হয়ে গেছে। এর চেয়ে আর দুঃখজনক হয়? অনেক হ্যাঁ, sad. মানে বোঝা যাচ্ছে? যেহেতু স্যার আমরা মানুষের লাইফে যে জ্ঞান চলতি ভাষায় যেসব প্রবলেমে মানুষ প্যারা খায়, এইখানেই আসলাম। তো যে ইংলিশ না জানার কারণে আমরা দেখি যে মানুষ অ্যাডমিশনে একটা হ্যাঁ। বাজে ঝামেলায় পড়ে, চাকরির ক্ষেত্রে ঝামেলায় পড়ে, প্রমোশনের ক্ষেত্রে ঝামেলায় পড়ে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে ঝামেলায় পড়ে। হ্যাঁ। মানুষ সরকারি চাকরিতে আছে, অফিসে বিব্রতকর অবস্থায় পড়ে। হ্যাঁ, হ্যাঁ। অনেক জায়গায় শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিলের কারণে পিছিয়ে পড়ছে। তো বাংলাদেশে যে ইংলিশের দুর্বলতার কারণে মানুষ এত এত ঝামেলায় পড়ছে, আপনি কি মনে হয় যে এই জিনিসটা কিভাবে উত্তরণ করা যায়, বা এই আর কি কি সমস্যা আছে যেন মানুষ বুঝতে পারে তাদের লাইফের একটা বড় বাধা? যেমন তোমরাও কিন্তু একসময় অনেকেই 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, অনেকেই বিদেশ যাবা, বিদেশে যেও বাঙালিরা করতেছে বড় অংশই ওসি নালে ডিসি, অনিয়ন কাটিং ডিশ ক্লিনিং, যে ওই যে ওই একই অফিসে বা তোমার যারা চাচা মামা খালু বা মোহনদার বড় কেউ ওই মিডিল ইস্টে আছে, যেখানে আছেন একটু ফোনে আলাপ করে দেখো, উনি কিন্তু স্বীকার করবেন ওনার অফিসে একটু উঁচু পদে যারা ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কানরা, বিকজ দে নো ইংলিশ। হ্যাঁ। এমনকি খোদ বাংলাদেশে ওটা পেপার প্রচুর, লেখালেখি, প্রচুর। ফেসবুকে লেখালেখি হয়েছে না, প্রায় হ্যাঁ। 30,000 50,000 ইন্ডিয়ান আছে, Yes, যে yes. বড় বড়, হ্যাঁ, এই যে বিশেষ করে ইপিজেড আর এমনকি আমাদের অন্যান্য যত গার্মেন্টস টার্মেন্টস, হ্যাঁ। কিছুদিন আগে গাজীপুরের একজন গার্মেন্টসে চাকরি করেন বাঙালি, উনি স্পোকেন কোর্স করতে আসছেন এই সাইপ্রাসে। তো উনি বললেন, স্যার আমি 14 বছর চাকরি করতেছি, আমার বেতন এখন ওই 15 বছরে আমি 60,000 70,000 আসি ঠেকছি, কিন্তু এখন ওই 2 লাখে ঠেকতে হইলে এটা ছাড়া উপায় নেই, ইংলিশ ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, তাহলে একটা দেশে, আমাদের দেশে লাখ লাখ ছাত্র অনার্স মাস্টার পাস করে বেকার, অথচ এই দেশে প্রায় 50,000 বিদেশি চাকরি করতেছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা বেতনে, আর তারা কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? কিছু না, তারা চাকরি না। আমার মতো বিবিএ পাস করা ছেলে পেলে ইংলিশ পারে এই জন্য। আর বাংলাদেশে প্রতি বছর 6 লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, চাকরি কিন্তু এতগুলো নাই। নাই, হ্যাঁ। সো চাকরির বাজারে নিজেকে আগায় রাখতে হলে ইংলিশের দক্ষতাটা খুব বেশি দরকার। আর আরেকটা হলো যে ইংলিশটা ইট টেকস টাইম। Right. সবাই যেটা হয় মনে করে যে আরে এই পরীক্ষা আসলো 2 মাসে শর্টকাট একটা বইতে এটা শিখতে হয়ে যাবে। বাংলা ভাষা কি আমরা 3 মাসে 6 মাসে শিখছি? না। বাংলা শিখতেই কিন্তু আমরা যখন তুমি আমি আমাদের পারিবারিক মানে শিশু বয়সে, যার যার শিশু বয়সে আমরা যখন ধীরে ধীরে পারিবারিক পরিমণ্ডলে বড় হয়েছি, সামাজিক ভাবে আমরা ওই বাবা মা নানা নানি দাদা দাদি এই যে তখন কিন্তু 10-12 বছর লাগছে Right. বাংলা ল্যাঙ্গুয়েজকে যে মাতৃভাষায় আমার আয়ত্ত হইতে। তাহলে হাউ কাম উই থিঙ্ক যে আমি 2 মাসে আমি ইংলিশ আইএলটিএস করে, আমি বলি যে একটি বলে দিচ্ছি, আমি ফেসবুকে আইএলটিএস বিভিন্ন গ্রুপের তো জয়েন করে দেখছি, ওখানে বেশিরভাগ পরামর্শ হলো আতের পরামর্শ। আচ্ছা। লেকচার আমি স্যার ইংলিশে দুবার, আমার 2 মাসের মধ্যে বিদেশ যেতে হবে। হ্যাঁ। আমি কিন্তু একটু বলে দেই, ক্যালিফোর্নিয়া থেকে, লন্ডন থেকে ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, আমি অনেক বাঙালি ফোন করে, স্যার আমি ওই যে হ্যাঁ গ্রিন কার্ড পেয়ে গেছে, আমেরিকায় আছি, কিন্তু ওই আমি ভাবছিলাম যে বিদেশ আসলে এমনি এমনি হয়ে যাবে, এমনি এমনি তো হয় না। হ্যাঁ, এমনি এমনি হয় ওই রাস্তাঘাটে ওসিডিসি ইংলিশ, যেটা ইয়েস স্যার, নো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু তুমি যদি বিদেশে যে একটা ভালো পর্যায়ে যেতে চাও, মানে একাডেমিক বই যেটা, বইয়ের ইংলিশ যেটা ভিন্ন, এটা কিন্তু অনেকে বুঝে না। আইএলটিএস এ খারাপ করে তো রিডিং এ, হ্যাঁ, এবং রিডিং এ সে পড়ে বুঝে না, তাই শুনে বুঝে না। হ্যাঁ, সেই জন্য এটাই হলো সমস্যা। অতএব মানে সে যদি ইংলিশ, যেটা মূল কথা যে অর্থ বোঝার পিছনে তো সে মন দেয়, তাহলে কিন্তু মানে শুনে যে যেমন একটা স্টুডেন্ট ইডেন কলেজের বছর 6 আগের ঘটনা, সে কিন্তু ফিলোসফিতে অনার্স মাস্টার্স, কিন্তু সে কিন্তু জার্মান কোম্পানিতে 6 বছর আগের ঘটনায়
তখন কিন্তু সে বিজনেস ম্যানেজার হিসেবে শুরুতেই চাকরি পেয়ে গেছে। কেন? সে প্রথমে সাইপ্রাসে প্রায় 1 বছর কাটাইছিল ইংলিশ নিয়ে। তারপরে তাকে যখন ভাই ডাকছে ওই জার্মান বিদেশি কোম্পানি, ওই ভাই যারা বিদেশে ছিল মানে তাকে সব ইংলিশে জিজ্ঞেস করছে, সে পারছে। তো দেয়ার অ্যাপ্রোচ ওয়াজ ইয়েস শি আন্ডারস্ট্যান্ডস আস, she can make herself understood. আমরাও বুঝাইতে পারি, সেও বুঝে, তাহলে এটা কাজ শিখাই নিতে পারবো। হ্যাঁ, অতএব মানে যেটা বলতে চাচ্ছি, সে ফিলোসফি, সে তো বিবিএ না, কিন্তু সে তো 50 টাকা চাকরি পেলো, 2 দিন পরে কোথায় চলে গেছে। মানে কেন? মেইন ওই যে ইংলিশ, যে কমিউনিকেশন, এই সাবজেক্ট। এটা জানার জন্য সবাই ভাবে যে যে সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্টে মনে হয় চাকরি করে। ব্যাংকে যায় দেখো কয়জন অ্যাকাউন্টিং থেকে আসে, কয়জন ব্যাংকিং এর ফাইন্যান্স থেকে আসে। তার জন্য ব্যাংকে গেলে মেজরিটি দেখবেন বিবিএ থেকে আসে, ইঞ্জিনিয়াররাও আছে, ডাক্তাররাও আছে স্যার। ইনফ্যাক্ট সো যে সাবজেক্টে পড়ছো ওই সাবজেক্টের উপরে যে চাকরি করতে হবে কেমন কোনো কথা নাই কিন্তু। পরে যে দেখা যায় যে প্রমোশনের ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই ইংলিশের স্কিলটা একটা বড় রোল প্লে করে। যেহেতু ব্যাংকের ব্যাপারটা বললা, ওই আমার দেশে এটা একটা ভুল ধারণা, সবাই মনে করে যে ব্যাংকে চাকরি করতে হলে কমার্স লাগবে। হ্যাঁ, আমার দেখতে হবে ব্যাংকের চাকরির পরীক্ষায় কি আসে। ওখান থেকে তো অ্যাকাউন্টিং 1 মার্কও আসে না, এটা একটু জেনে রাখবো। আমি কিন্তু ফোন পাইছি সেই বরিশাল ভোলার থেকে, স্যার এই অ্যাকাউন্টিং এর অঙ্ক মিলাইতে আমার জান কথা হয়ে যায়। 4 বছরে জাতীয় ভার্সিটি প্রফেশনাল, নামটা কিন্তু সুন্দর, প্রফেশনাল বিবিএ। কিন্তু এখন ব্যাংকের চাকরি পরীক্ষায় এসে দেখি তো 1 মার্কও তো অ্যাকাউন্টিং নাই, ফাইন্যান্স নাই, ব্যাংকিংও নাই। এটাই মাধ্যমে শেখা। আমি আরেকটা জিনিস ফলো করতাম যে অলওয়েজ ইংলিশ শব্দটা শেখার সময় বাংলায় অর্থটা শেখা। হ্যাঁ, বাংলায়। ইংলিশের অর্থটা যদি ইংলিশেই দেয়া থাকে, ভাই আমি তো পারি না ইংলিশ, আমি তো অর্থের মিনিংটা আসলে বুঝলাম না। এন্ড দেন একটা শব্দ শেখার পরে বাংলায় একটা যদি সেন্টেন্স পড়ি, পরে আমার অর্থটা মনে না থাকলে ওই সেন্টেন্সের কনটেক্সটে যায় কিন্তু আমার অর্থটা মনে থাকে। আর একটা অর্থ পড়ার সাথে যদি সিনোনিম গুলো পড়ে ফেলা যায়, তাহলে এক হচ্ছে 4-5টাও হয়ে যায়। মানে এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এইটা কিন্তু আবার আন্তর্জাতিক যারা ব্রিটিশ কাউন্সিল বা ইংল্যান্ড যারা ইংলিশ টিচার যারা, তারা কিন্তু আবার অন্য ধরনের কথা বলেন, যে তারা বলেন যে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ থ্রু ইংলিশ। হ্যাঁ, কিন্তু আমার মাথা তো ভরা বাংলা দিয়ে। ওই অ্যাম্বিগুয়াস যদি এটা ইংলিশ বলতো, ইট ইজ সামথিং হুইচ ইজ আনক্লিয়ার, তো পরীক্ষার হলে যে হুইচ ইজ সামথিং হুইচ ইজ আনক্লিয়ার এটা মনে পড়বে নাকি? আমার মনে করবে এটা দার্থবোধক। আর হ্যাঁ, তুমি একটা পর্যায়ে পৌঁছবা, যখন আমি যখন কিছু পড়ি, আই ডোন্ট নিড টু থিঙ্ক ইট ইন বাংলা, আমার তো বাংলা কিন্তু চিন্তা করতে হয় না। কিন্তু প্রথম যখন আমি কিন্তু ছোট, আমার আব্বা হচ্ছেন ঢাকা ভার্সিটির টিচার, আইবিএর প্রফেসর ছিলেন, আমাদের বাসা ছিল ফুলার রোডে। ফলে প্রায় আমার পুরো প্রায় 35 বছর কাটছে ঢাকা ইউনিভার্সিটির বুদ্ধিজীবী মহলে। ফলে আমি ছিলাম, আমরা ছিলাম ব্রিটিশ কাউন্সিলের মেম্বার, আমরা 6, 7, 8, 9-এ। তখন আমার প্রচুর ইংলিশ বই পড়ার অভ্যাস ছিল, ওই যে টিন কমিক্স, এটা কিন্তু এখন তো বাংলা হয়ে গেছে, তখন কিন্তু ইংলিশ। তখন আমি দোকানে, তখন তো এটার দাম তো আগে অনেক ছিল, এখন অনেক, তো ওই দোকানে দাঁড়িয়ে পড়তাম। হ্যাঁ, এবং তো যেই বই ব্রিটিশ কাউন্সিল থেকে আমি এনে বাসায়, ওই যে একসময় সেবা প্রকাশনী মাসুদ রানা চলতো, তো মাসুদ রানার আসল বইগুলি অরিজিনালি সব ইংলিশ, যে অ্যালিস্টার ম্যাকলিন বা ইত্যাদি ইত্যাদি। তো ওইটা কিন্তু আমি অরিজিনাল বইগুলি ব্রিটিশ কাউন্সিল থেকে আগেই পড়ে ফেলছিলাম, ওই 7, 8, 9। কিন্তু আমি খুব কষ্ট হইতো, আমি কষ্ট করে ডিকশনারি ঘাটতাম। মানে মানুষ সাধারণত একটা অবসরে গল্পের বই বা কিছু পরে কি অবসরটা আনন্দ করার জন্য। আমি যদি একটা ইংলিশ বই পড়তেছি, নাই বুঝি, আনন্দ তো হবে না। সেজন্য কিন্তু আমি এখন যেটা ফিল করি, আমার আসলে আলটিমেটলি কাজে লাগছে ওইটা, ওই যে আমি একটু বুঝে ইংলিশ পড়ার চেষ্টা করি। আর যেমন রিডার্স ডাইজেস্ট, এটা কিন্তু এখন খুব মানে বাসাবাড়ি কোনো বাসায় গেলে খুব একটা দেখা যায়। আমার মনে আছে ছোটকালে যখন বিভিন্ন বাসায় যেতাম, দেখা যেত আগের 20 বছর রিডার্স ডাইজেস্ট, ছোট ছোট যে তার 20 বছর এটা ছিল একটা আভিজাত্য, সবাই পড়তো এটা। তারপরে এনসাইক্লোপিডিয়া একটা আভিজাত্য, ব্রিটানিকা, এগুলো কিন্তু এখন নাই। হ্যাঁ, কেন? ওই যে আমাদের দেশে নাই কেন? ওই যে ইংলিশ, ওই যে একটু বলি, আমার এক পরিচিত একজন, সে ডেইলি স্টারে কাজ করে, এই অনুবাদের ইংলিশে সে কাজ করে, আমাদের টিচারও ছিল। তো সেও কিন্তু ওই দিন দেখালো, বললো যে ওই যে ম্যানেজমেন্ট একটু চিন্তিত, হ্যাঁ রিডার কেন বাড়তেছে না। আমি বললাম যে একটু মাহফুজান সাহেবের দেখালে, আমি বলতাম যে আসলে এই হলো ঘটনা, বাংলাদেশে ইংলিশে বুঝতেছে না। ফলে সে বাধ্য না হলে, সে বিবিএমবিএ ভার্সিটিতে চান্স পেয়েছে বাধ্য হয়ে। আমি তো অনেক ডাক্তারের কাছ থেকেও মানে সে পড়তেছে বা পাশ করে গেছে, স্যার আমি ডাক্তারি পড়তেছি, পাশ করে গেছি, কিন্তু আসলে ওই প্রফেশন বইটই আমি তো তৃপ্তি সব বুঝতেছি না। হ্যাঁ, এটা না বুঝে পাশ করে। এই জন্যই কিন্তু বাংলাদেশে আমরা বাঙালিরা যত ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বিবিএ, এমবিএ, অফিসার, প্রফেসর হতে পারতাম, হইতে পারতেছি না।
কেন আমার যে পাঠ্য বই তো ইংলিশে, বাংলাদেশে মাঝে মাঝে পেপারে যে আসে বা সে লেখালেখি হয় ডাক্তার ভুল চিকিৎসা করছে, রোগী মারা গেছে, অনেক কারণ থাকে, ঘুরে ফিরে একটা কারণ ইংলিশ, সে তো জ্ঞান আহরণ করতে পারে না। এটা একটা বিশাল, এবং এটা বিদেশে যাওয়ার পরও যে, এবং এটা শুধু বাংলাদেশ না, অন্য দেশেও সমস্যা যেটা যে আমার ছেলে বললো যে ওদের সাথে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট, ওই থাইল্যান্ড, বার্মা, তারপরে জর্ডান, ওরা এমন কেউ কেউ আছে যারা 2 বছর ধরে ওই ইউনিভার্সিটিতে দে আর লার্নিং ইংলিশ, তারা এখন ইএসএল করছে, ইংলিশ ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে তোমরা যারা অনেক সময় বাঙালি ভাবে বা অনেকে এই বিদেশে গেলে এমনি হয়ে যাবে, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করতে চাই ভিসা নিয়ে, কিন্তু তোমাকে দেখা যাবে ওইখানে 3 বছর খালি ছিলবে। ইএসএল ইংলিশ শেখার কোর্সে বিদেশে ভর্তি হলে তোমার 6 লাখ টাকা 10 লাখ টাকা 3 বছর ধরে, কিন্তু আসলে ওইখানে কি এইভাবে আমাদের মতো করে পড়াবে না, ওটা কিন্তু ডিগ্রি শুরু হয় না, বাই দ্য ওয়ে মেইন কোর্স না। ইএসএল মানে ইংলিশ ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটা খালি শিখবা, তারপরে শুরু হবে। এন্ড স্যার একটা কথা বলবো যে একটু আগে ভিডিও বাই দ্য ওয়ে বলে রাখি, স্যার 10 মিনিট স্কুলে ফুল একটা কোর্স নিয়েছে, ওটা আমাদের অ্যাপে আছে, সেটা দেখে নিও আরো ডিটেইলসে দেখার জন্য, না লোকজন খুঁজবে যে ওই ভিডিও আমাদের তো বলে নাই, ডিফিকাল্ট। এরপর আসি স্যার গ্রামার নিয়ে, যেটা নিয়ে সবার সব থেকে বড় ঝামেলা। গ্রামার নিয়ে স্যার কিছু বলেন, লোকজন অনেক হাহুদার সাথে, আমি এটা নিয়ে একটা বিশাল চেষ্টা করেছি, একটা প্লেলিস্ট বানিয়েছি, বাট তাও আমি গ্রামারের কোনো সুরাহা করতে পারি নাই, তো আপনি যদি একটু কিছু মানে মেইন হলো যেমন কানেক্টার্স, মুখে মুখে একটা কোশ্চেন সলভ করে দিই, কানেক্টার্স, এটা কিন্তু ওই দিন দেখলাম 10এও স্টুডেন্টরা বললো, ইন্টারভিউ থাকেই, তো কানেক্টার যে people do not believe him dash he is dishonest, মধ্যখানে একটা কানেক্টর লাগবে, তো people do not believe him, আমার অর্থ দরকার people লোকে তাকে বিশ্বাস করে না, লোকে বিশ্বাস করে না তাকে, বিলিভ মানে বিশ্বাস, do not believe him তাকে বিশ্বাস করে না, ড্যাশ, ড্যাশের মধ্যে কি বুঝবে, দেশের মধ্যে কি বুঝবে, এটা এখানে এসে থেমে গেলে কখনোই হবে না, এটাই ভুলটা অনেক করে, অনেকে কি করে ড্যাশে যে হয়তো আনসার যদি দেওয়া থাকে আনসারে যায়, বা নিজে নিজে লোক তা না, ড্যাশের পরে কি আছে, ড্যাশের পরে আছে হি ইজ ডিসঅনেস্ট, সে হলো অসৎ। বাংলা দিয়ে চিন্তা করতে হবে, লোকে তাকে বিশ্বাস করে না সে হলো অসৎ, বাংলায় হলে আমরা কি বলতাম, লোকে তাকে বিশ্বাস করে না কারণ সে হলো অসৎ, কারণ ইংলিশ কি বিকজ, বিকজ এটা সারাক্ষণ গ্রামারের এতগুলো রুল মুখস্থ করে রাখা কারোর পক্ষে সম্ভব না। ইমাজিন তুমি ইংলিশে কথা বলতেছো, গ্রামারের ব্যালেন্স টোপেল পিসমেন্টের সবগুলো 170-80টা রুল মুখস্থ করে, এটা জীবনে সম্ভব না। আর স্যার এইটার পরে আমরা একটা জায়গায় যাই যে আমাদের ইংলিশ সময় সব বললাম যে এভাবে পড়ো, বাট আমার কাছে অনেক কিছু মনে হয় যে আমাদের সিস্টেমেও অনেকগুলো ভুল আছে, আমাদের যেভাবে পড়ানো হয় ওখানেও একটা ভুল আছে, যেভাবে পরীক্ষা পদ্ধতি আছে সেখানেও ভুল আছে, যেখানে ছাত্রছাত্রীরা আসলে বাধ্য হয় অন্যভাবে পড়তে। যেমন আর্টিকেল, আমি অলওয়েজ একটা কোয়েশ্চেন করি যে তোমরা আর্টিকেল পড়ছো, হ্যাঁ, পার্টস অফ স্পিচ পড়ছো, হ্যাঁ, আর্টিকেল কি পার্টস অফ স্পিচ, কিন্তু না, তাই চিন্তা করতে হবে, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, ও হ্যাঁ এ তো আর্টিকেল, এটা তো আমার স্পিচের পার্ট, আমি তো ওটাকে জিজ্ঞেস করতে কি আর্টিকেল, কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, তো ওই বেসিকটা স্যার ক্লিয়ার না। সো পড়ানোর ক্ষেত্রে যদি কিছু বলতে, দ্য আর্ট অফ টিচিং, যে একটা হলো যে পড়ানোটা, তোমরা যেমন আমি তো এখন পড়াচ্ছি, তো যেটা আমি কিন্তু ছোটকালে স্কুল কলেজ জীবনে আমি তো বইতে ভর্তি হয়েছি গতানুগতিক ইসে, তো আসলে টিচিং আমাদের দেশে যেটা বিষয়, যেটা এখন বুঝি পড়াতে পড়াতে, যে আমি টিচার হব ভবিষ্যতে, এটা কিন্তু কেউ চিন্তা করে না, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বিশেষ ক্যাডার হবো, টিচার হবো, পড়াবো, আমি চেষ্টা করতেছি স্যার এটা একটু প্রমোট করার। টিচিং আমি স্টুডেন্ট বলে, বিশেষ করে বাংলাদেশে ধরো তুমি ব্যাংকার হইলা, ডিসিএসপি ম্যাজিস্ট্রেট হইলা, তাহলে আমি আবার যেহেতু ইংলিশ লাইনে, বাংলাদেশে তো ইংলিশ টিচারের অভাব, বিশেষ করে যারা অর্থ বুঝে। তুমি ধরো একটা উপজেলায় বা থাকো একটা গন্ডগ্রামে থাকো, সাপোজ তুমি ঠিক করো আমি যেটা বলি ইংলিশ টিচার হবো, এবং একটু সাইফুসের সাথে লেগে থেকে এগুলো শিখো, অর্থ শিখো, তাহলে তুমি ধরো 10 বছর পরে তুমি একজন, ধরো তোমার বিসিএস ক্যাডার হয়ে কলেজের টিচার হইতে হবে, কলেজের ইংলিশ টিচার, তো তুমি আগামী 30 বছর এইভাবে অর্থ বুঝিয়ে বুঝিয়ে পড়ো, একটা জেনারেশনের কয়েক লাখ ছাত্র উপকৃত হবে। হ্যাঁ, কিন্তু তুমি ডিসিএসপি ম্যাজিস্ট্রেট হইলা, এর দ্বারা হ্যাঁ অন্যরকম উপকার হবে, কিন্তু টিচিং এর লাইনে উপকার হবে না। আমি ওইটাই যে টিচিং, যে আজকে মেধাবীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার,
তাহলে টিচার কে হবে? টিচার হওয়াটা আসলে কুল বানাইতো, আমি স্যার যা বুঝলাম যে কোন একটা এবং কাজ যখন কুল হবে, পাইলট হওয়া এটা অনেক পার্টের একটা বিষয়, লোকজন পাইলট হইতে চায়, তো টিচার হওয়াটাকে স্যার একটু কুল বানাইতো, স্যার কুল হওয়ার চেষ্টা করতেছি। আর বিশেষ করে তোমরা যারা টার্গেট করো, হ্যাঁ কমসে কম ভার্সিটির টিচার, স্কুল কলেজ না, ঠিক আছে আমি আমার মেধা ভালো আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু আমি ভার্সিটির টিচার, এটা একটু ধরিয়ে দিচ্ছি যে টিচিং নিয়ে মানুষের সমস্যার একটা কারণ হলো, সাপোজ একজন সে ফার্স্ট ক্লাস, অল থ্রু ফার্স্ট ক্লাস, সে ভাইবা টাইবা হলো ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটি টিচার হয়ে গেল, টিচার আর তার রেজাল্ট অনেক ভালো, ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স, তো রেজাল্ট ভালো মানে টিচার হয়ে গেল, তার রেজাল্ট অনেক ভালো, হোয়াট ডাজ ইট প্রুভ? ইট অনলি ভালো স্টুডেন্ট, এক্স্যাক্টলি, আই এগ্রি, এটা প্রমাণ টিচার কিন্তু আরো বেশি পড়ার দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খুব একটা খুব প্রিয় কোট আছে, ওখানে বলা যে জ্ঞানের 3টা স্তর আছে, যে প্রথম স্তরে প্রবেশ করে সে অনেক অহংকারী হয়ে ওঠে, যে দ্বিতীয় স্তরে প্রবেশ করে সে বিনয়ী হয়ে ওঠে, যে তৃতীয় স্তরে প্রবেশ করে সে ফাইনালি বুঝতে পারে যে সে আসলে কতটা কম জানে। আমার টিচারদের ওই স্টেজে যাওয়া উচিত, তাদের কনস্ট্যান্টলি শেখা উচিত, নতুন কি আসতেছে, নতুন কিভাবে পড়ানো যায়, নতুন কি মেথড আছে, লাইভে আজকাল লাখ লাখ স্টুডেন্টকে পড়ানো যায়, ওই জিনিসগুলো আনা, নতুন টেকনিক গুলো আনা, অ্যানিমেশন আনা, 3D আনা, এতে অনেক কিছু করা যায়। যেমন আমি গত এই যে এই জুন মাসের গত 3-4 দিন আমি কক্সবাজারে ছিলাম, ওখানে আমরা আইসিআরসি, ইন্টারন্যাশনাল রেড ক্রস, যে এনজিও রোহিঙ্গাদের সাহায্য করতেছে, ওখানকার বাংলাদেশি স্টাফদের আমরা ইংলিশ পড়াচ্ছি। তো ওখানে আমি ক্লাস নিচ্ছি, আর ওখানে আরো 2-3টা কলেজ, স্কুল কলেজে আমি ফাঁকে ফাঁকে ক্লাস নিয়েছি। তো টিচারদের সাথে যখন আমি বসছিলাম, হেডমাস্টার ওনার টিচিং নিয়ে আলাপ করছি, গুগল টিচারকেও আমি বুঝাই দিচ্ছি, আপনি গুগলের কি পড়াবেন, ধরেন স্ট্র্যাটোস্ফিয়ার, বললাম যে আপনি স্ট্র্যাটোস্ফিয়ারের যদি সংজ্ঞা বলেন, সংজ্ঞা দিয়ে কিচ্ছু শেখানো যায় না, সংজ্ঞা বললে মাথার ভেগ হয়ে যায়, মানুষ ক্লোজ করে মোবাইলে চলে যায়। বরং উদাহরণ দিতে হয়, উদাহরণের মাধ্যমে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আমি কিছুদিন আগে আবার একটু চিকিৎসার জন্য চেন্নাই গেছিলাম, ওখানেও এয়ারপোর্ট বাঙালি একজন ছিলেন, উনি কাপ্তাই স্কুলের টিচার, ওনাকে আমি জাস্ট 2 মিনিটে এগুলো নিয়ে বললাম, টিচিং নিয়ে, উনি খুব খুশি যে আসলে তো আমাদের টিটিসি পিটিএ ট্রেনিং এ তো এগুলো বলে নাই, হ্যাঁ, যে আসলে টিচিং, অর্থাৎ যারা লিসেনাররা এই যে আইমানও যেটা বলতেছি যে টিচিং আসলে এটা খুবই, তুমি এটা উপভোগ করা এখন থেকে, সেজন্য তুমি হয়তো 9-10-এ আসো, তোমার অনেক সময়, বা কলেজ অনার্স, তুমি একটু টিউশনই করো, তোমার হয়তো যথেষ্ট আছে, তোমার বাবা মার কোনো সমস্যা নেই, কিন্তু টিউশনি আরেকজনকে পড়াইলে তোমার নিজের, ধরো ইংলিশ পড়াও, তোমার নিজের ইংলিশ পড়তে হবে, বা অ্যাকাউন্টিং পড়াও, তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। এটা কিন্তু আমার ব্যাপারে ঘটছে, আমি যে জিম্যাটে ওয়ার্ল্ডে টপ স্কোর পাইছি, এটা একটা মেইন কারণ কিন্তু আমি বুয়েট শেষ করার পর আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো চাকরি দেবো না, তখন ওই 92-3-তে তখনকার একটাই প্রতিষ্ঠান ছিল জিম্যাট জিআরই পড়ানোর, আমি ওখানে পড়ায় আমার কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছিল, তখনই এটাই টিচিং করলে নিজের অনেক লাভ হয়। ঠিক আছে, আমি ম্যাথ বা ইংলিশে ভালো, বাট আমি পড়ানোর শুরু করার পরে ফাইনালি আমি বুঝছি যে ভিতরের মজাটা কোথায়, কত ইন্টারেস্টিং জিনিস আছে। যখন আপনি আরেকজনকে বুঝাবেন, আপনার সব বেসিক কোয়েশ্চেন সেট করে রাখতে হবে, বলে না যে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক আনলেস অর আনটিল ইউ ক্যান teach it properly or you can explain it properly. যতক্ষণ পর্যন্ত আমরা এক্সপ্লেইন করতে না পারলাম, শিখাইতে না পারলাম, এটা কিন্তু আমরা আসলে শিখি নাই বা বুঝি নাই, জিনিসটা অনেক দরকার। স্যার আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আজকে ছিল ইংলিশ এন্ড ক্যারিয়ার টক, একদম লাস্ট অ্যাডভাইস। আমি ইংলিশে অনেকক্ষণ কথা বললাম, তো ইংলিশ ভালো, সিন্স ক্যারিয়ার একটা বড় ম্যাথ আসে, জেনারেল নলেজ আসে, ওভারঅল ক্যারিয়ার বা রিক্রুটমেন্ট এক্সাম নিয়ে বা জেনারেল নলেজ নিয়ে যদি আপনার লাস্ট কোনো কথা থাকে। জেনারেল নলেজ নিয়ে যেহেতু আমাদের সব পরীক্ষাতে এটা থাকে, মানে বিশেষ করে ইন্টারের পরে ভর্তি পরীক্ষা, সব পাবলিক ভার্সিটি আর মেডিকেল ভর্তি পরীক্ষা তো 10 মার্কের সাধারণ জ্ঞান থাকে, এরপরে চাকরি পরীক্ষা তো বড় অংশই। তখন এই বিসিএস এগুলোতে তো আবার প্রাইমারি নিয়োগ, যেমন প্রাইমারি নিয়োগ একটু বলে দেই যে এখন সারা বাংলাদেশে পরীক্ষা চলতেছে, বা ওটা এই যে স্ট্যাটিস্টিক্সটা হলো 24 লাখ পরীক্ষার্থী, 24 লাখ প্রাইমারি নিয়োগ, অথচ চাকরি পাবে মাত্র 12,000। হ্যাঁ, এই যে এত সংখ্যা, তো এখন জেনারেল নলেজ নিয়ে যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু সব একদম হিসাব করে গুনে দেখছি, যেমন ভার্সিটি ভর্তি পরীক্ষা বিভিন্ন ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে 50টা সাধারণ জ্ঞানের মধ্যে কম বেশি 40টাই থাকে স্থায়ী সাধারণ জ্ঞান। মানে সাধারণ জ্ঞান হলো 2 ধরনের, হ্যাঁ, একটা হলো যেটা সবাই বলো বাংলাদেশ বিষয় বলে আলোচনা, ওটা ঠিক আছে, কিন্তু মেইন যেটা একটা হলো স্থায়ী ঘটনা, হিস্টোরিক্যাল কারেন্ট। হ্যাঁ, তো এখন কারেন্ট অ্যাফেয়ার্স মানে গত 6 মাসের ঘটনা, তো 6 মাসটা তো সময়টা তো এই স্প্যানটা ছোট ধরো, আর বিশেষ করে
প্রতিটা পরীক্ষায় 7-8টা থাকবেই, হয় তোমার 52 সাল 6 দফা, বঙ্গবন্ধু, বিশিষ্ট কয়জন, 71 সাল, 69 সালের ছাত্র আন্দোলন, এই ঘটনা, আর গত 4000 বছর ইতিহাস, মানে মোট কথা সাধারণ জ্ঞানের স্থায়ী জ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, চলতি ঘটনা কম আসে। ওই যে প্রাইমারি নিয়োগেও 15টা সাধারণ জ্ঞানের মধ্যে 12-13টা এগুলো স্থায়ী ঘটনা। তো যেটা ধরিয়ে দিতে চাচ্ছি, এটা ফেসবুকে ওই দিন দেখলাম একজন পরামর্শ দিচ্ছে যে ডেইলি 2-3 ঘন্টা টিভি দেখো ভার্সিটি ভর্তি সাধারণ জ্ঞানের জন্য, পেপার পড়া। আমি বললাম যে এগুলো সবই ভুল পরামর্শ, তাকে মিসগাইড করতেছে। এটা আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, এখানে আমি গবেষণা করতেছি যাতে তোমার উপকার হয়। হ্যাঁ, এই জন্য মানে একটু বুঝে শুনে খোঁজ খবর নিয়ে আগানো, যে আসলে তোমার ক্যারিয়ারটা সবশেষে যেটা মেইন, যেটা ইংলিশ, এটা একদম প্রায়োরিটি, টপ প্রায়োরিটি। তো থ্যাংক ইউ স্যার, আজকে আপনাদেরকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য, স্পেশালি টেকনিক্যাল স্কুলের জন্য একটা কোর্স তৈরি করার জন্য। এটা অলরেডি আমাদের অ্যাপে চলে আসছে। এন্ড যারা এতক্ষণ আমাদের সাথে ছিল, প্লিজ আমাদেরকে জানাও যে আমাদের সাথে এগ্রি করো কিনা অন দ্য কমেন্ট সেকশন। লাস্ট ফিউ ওয়ার্ডস স্যার। আরেকটা বলে দিই, আমি একটা স্পেশাল ক্লাস নেই, ক্লাসটার নাম হলো ইশ ক্লাস। এটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নেই। ওটা আমার নাম্বারটা একটু বলে দিচ্ছি, কখন কোথায়, ওটা আমার সাথে যোগাযোগ করলে হয়তো জানতে পারবা। ইশ ক্লাসটার নামটা হলো এই কারণে, এটার আগের নাম ছিল, আমি বলছিলাম যে ক্যারিয়ার ক্লাস বলতাম। বছর 7 আগে একবার একটা স্টুডেন্ট ক্লাস করে আমাকে ফোন করেছিল, স্যার আমি আমার সারা জীবনের হতাশাকে এই ক্লাসে কবর দিয়ে গেলাম। আর আরেকজন লিখছিল, স্যার আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি খালি লিখলাম ইস। ক্লাসটা যদি 2টা বছর আগে করতাম তাহলে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম। ওটাই আমার মাথায় ধরলো, ইস, এই ক্লাসটার নাম হবে ইস। তো এখন ওই ক্লাসটা পুরো ভিন্ন ধরনের ক্লাস। ওই যে এটা যেমন আজকে তো হলো যে 22 তারিখ নাকি, যে 23 তারিখে, জুন মাসের 23 তারিখে ফার্মগেট ব্রাঞ্চেও হবে, আর এমনিতেও পরবর্তীতে বিভিন্ন খুলনা, সারা দেশেই এটা সবার জন্য ওপেন। এবং ক্লাসটা এমন, ওই বড়রাও যারা করছেন, হয়তো তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, তো উনি হয়তো বড় চাকরি করতেছেন, উনিও কিন্তু বলছেন ইস, এখন যে পর্যায়ে আসছে আর একটু ভালো পর্যায়ে। এই ক্লাসটা আমিও করছিলাম যখন আমি কলেজে ছিলাম। আমি ভাবতাম অনেক ভালো ইংলিশ পারি, আসলে ভালো পারতাম, স্যার অনেক বোকা বানায়। এটা আমি বলায় রাখলাম, আগে থেকে জানাই রাখলাম। আসল সমস্যাটা ধরাই দিই। তো ফাইনালি আমার ফোন নাম্বারটা একটু সেভ করে রাখো, আমাকে এসএমএস দিবেন। হ্যাঁ, এটা আমাকে এসএমএস করবা, তোমার প্রশ্ন লিখে, তোমার এলাকার নাম লিখে, আর তোমার ফোন নাম্বারটা এসএমএস এ ঢুকিয়ে দিবা, তো তোমার জন্য দ্রুত আনসার পাওয়াটা সহজ হবে। তো আমার ফোন নাম্বারটা হলো 01713 লিখে দিই 01713 43 20 02 43 20 02 01713 43 20 02। হ্যাঁ, ঠিক আছে। দিস ইজ দ্য নাম্বার। স্যারকে এনি টাইম ডিস্টার্ব করো, এসএমএস দিয়ে কল দিও না, স্যার অনেক ব্যস্ত থাকে। সিয়াম, থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদের এই সেশনে আসার জন্য, এবং তোমরা আমাদেরকে জানাও যে তোমরা আমাদের সাথে একমত কিনা, ইংলিশ আসলে কতটুকু দরকার। আর আমার 72টা ভিডিও ইংলিশ গ্রামার সেশন করানো আছে, এটা দেখো। স্যারের মাস্টার ক্লাসটা করা আছে, এটা দেখো। প্লিজ 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 ইংলিশটাকে একটু ব্রাশ আপ করো। ভালো থাকো। আসসালামু আলাইকুম।